আমি শুধু নিজের শত্রুকে মারি, বউকে না। আমরা তোমার কোন কালের শত্রু? তাহলে ক্যাপ্টেনকে তুমি আমাদের মারো? তোদের দলের সব কয়টা বজ্জাত। আমি বাড়ি আসলেই তোর দাদি আমার কাছে বিচার দেয় তোদের নামে। এই মিথ্যা কথা কি বিচার দেয় শুনে? আরিয়ানের এই কথা শুনে ইলার সাথে সবাই আবার হাসলো। পিচ্চি মেয়ে কিছুটা লজ্জা পেয়ে কোমরে হাত দিয়ে বলল, বেশ করেছি, চুরি করেছি। পিকনিকের টাকা দেয় না তো কি করব, তাই এই সব করি। সবার হাসি মজার মাঝখানে মেহরাব খান আসলে আরিয়ান সহ বাকি সবাই চুপ হয়ে যায়। মেহরাব খান সোফাতে বসে সবার উদ্দেশ্যে বলে, অনেক কথা হলো, এখন তো তাদের বিশ্রাম করতে দিতে হবে। আর আরিয়ান 3 মাসের ছুটিতে আসছে, তাই গল্প করার অনেক সময় এখন। আপাতত তাদের বিশ্রাম নিতে দিন সবাই। সবাই বিদায় নিয়ে চলে গেল। নোহা আর নেহা ইলাকে নিয়ে দোতলার শেষ প্রান্তের ঘরটার সামনে এসে দাঁড়ালো। দরজাটা খুলতে ইলার চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। ঘরটা শুধু একটা শোবার ঘর না, এটা যেন আরিয়ানে নিজের তৈরি করে একটা আলাদা জগৎ। ভিতরে ঢুকতে প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা বিশাল ব্যালকনি। সেখান থেকে বাইরে পুরো বাগানটা স্পষ্ট দেখা যায়। অন্য পাশে জানালায় সাদা পর্দা হালকা বাতাসে দুলছে, আর রোদের আলো ঘরের ভেতর ঢুকে নরম একটা উষ্ণতা ছড়িয়ে দিয়েছে। ঘরের রঙগুলো খুব শান্ত, অফ হোয়াইট দেয়াল, গাঢ় কাঠের ফ্লোরিং আর কালো বাদামি শেডের ফার্নিচার। সবকিছু নিখুঁতভাবে সাজানো, কোথাও একটু অগোছালো ভাব নেই, দেখলেই বোঝা যায় এই ঘরের মানুষটা শৃঙ্খলায় অভ্যাসে পরিণত করেছে। ঘরের মাঝখানে বড় একটা কিং সাইজ বেড, সাদা বেডশিটের উপর ধূসর আর নীল রঙের কুশনগুলো পরিপাটি করে সাজানো। বেডের হেডবোর্ডটা কাঠের তৈরি, খুব সিম্পল কিন্তু ভীষণ এলিগেন্ট। বেডের এক পাশে ছোট একটা সাইড টেবিল, তার উপর মিলিটারি স্টাইলের টেবিল ল্যাম্প আর একটা ঘড়ি। সবকিছু একেবারে লাইনে রাখা। এক কোণে চোখে পড়ল গাঢ় কাঠের আলমারি। আলমারির দরজা আদৌ খোলা, ভেতরে কাপড়গুলোর রং আর সাইজ অনুযায়ী সাজানো। কোনো অতিরিক্ত জিনিস নেই, যতটুকু দরকার ঠিক ততটুকুই। আরেক পাশে একটা বড় বুক সেলফ, সেখানে সারি সারি বই, মিলিটারি স্ট্র্যাটেজি, ইতিহাস, মনোবিজ্ঞান আর কিছু ফিকশন। মাঝখানে কয়েকটা ফ্রেম রাখা, একটা ইউনিফর্ম পরা আরিয়ানের ছবি, চোখে সেই চেনা দৃঢ়তা, আর একটা তার বাবা মায়ের সাথে তোলা পুরনো একটা ছবি। ঘরের একপাশে ছোট একটা ওয়ার্ক স্টেশন, পরিষ্কার টেবিল, ল্যাপটপ, কিছু ফাইল আর একটা নোটবুক। নোটবুকের পাশে রাখা কলমগুলো নির্দিষ্ট জায়গায়। ইলা অবাক হয়ে খেয়াল করলো এই ঘরে বিশৃঙ্খলার কোনো জায়গা নেই, তবু সবকিছুর মাঝে একটা নরম ছোঁয়া আছে। জানালার পাশে রাখা ছোট্ট গাছটা, বেডের পাশে টেবিলে রাখা হালকা সুগন্ধি মোমবাতি, যেন শক্ত খোলসের ভেতরে লুকিয়ে থাকা কোমল মনটার ইঙ্গিত। এলা সবকিছু ঘুরে ঘুরে দেখে দেখে নেহা হেসে বলল, ভাবি, ভাইয়ার ঘরটা ঠিক ভাইয়ার মতোই। বাইরে শক্ত, ভেতরে খুব গোছানো। আর পরিষ্কার নিয়ে কথা বলাই যায় না। আমরা ঢুকলেও নাকি আগে হাত পা ধুয়ে তারপরে ঢুকতে হবে। ইলা মৃদু হেসে ঘরের চারপাশটা আবার একবার দেখল। এই ঘরটা তাকে অদ্ভুতভাবে শান্ত লাগছে। মনে হচ্ছে এই জায়গাটায় থাকলে কেউ অযথা জোর করে কিছু চাইবে না, আবার একা থাকতেও দেবে না। ঠিক তখনই দরজার পাশে আরিয়ানের গলা শোনা গেল। এই ঘরটা শুধু আমার না, এখন থেকে এটা আপনারও। ইলার বুকের ভেতর কেমন একটা অজানা উষ্ণতা ছড়িয়ে পড়ল। আরিয়ানকে আসতে দেখে নোহা আর নেহা ইলাকে রুমে রেখে চলে গেল। ওরা চলে যেতেই ঘরটা হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। জানালার বাইরে সন্ধ্যার আলো ধীরে ধীরে ফিকে হচ্ছে। লণ্ঠনের রঙিন আলো বাগান জুড়ে জ্বলে উঠছে। এলা হালকা নিঃশ্বাস ছাড়ল। সারাদিনের ক্লান্তি যেন এবার শরীরটা টের পেল। ঠিক তখনই আরিয়ান এগিয়ে এসে বলল, ফ্রেশ হয়ে নিন, অনেক লম্বা জার্নি ছিল। আপনিও তো ক্লান্ত, আপনি ফ্রেশ হবেন না? আমি আপনার পরে যাব, লেডিজ ফার্স্ট। এলা আর কিছু না বলে ওয়াশরুমের দিকে গেল। আরিয়ানও রুমের বাইরে চলে গেল। এলা বাথরুমে ঢুকে দেখে বাথরুমটাও ঘরের মতো পরিষ্কার আর আধুনিক সাদা মার্বেলের দেয়াল। আয়নার পাশে হালকা আলো, ঠান্ডা পানির ছোঁয়ায় ইলার মনে হলো মাথার ভেতরে সব অস্থিরতা ধুয়ে যাচ্ছে। ফ্রেশ হয়ে বেরিয়ে আয়নার সামনে দাঁড়ালো সে। হালকা রঙের একটা সালোয়ার কামিজ পরেছে, চুল আলতো করে ভেজা। নিজেকে একটু অপরিচিত লাগছে। নতুন ঘর, নতুন পরিচয়। ঠিক তখন দরজায় নরম একটা টোকা। ইলাফুল, আমি ভেতরে আসবো? জি আসুন। আরিয়ান ধীরে ভেতরে ঢুকলো। তার চোখ এক মুহূর্তের জন্য থেমে গেল ইলার দিকে তাকিয়ে। এই রংটা আপনাকে মানিয়েছে। আপনি ফ্রেশ হবেন না? হ্যাঁ, যাচ্ছি। দাঁড়ান, আমি হেল্প করছি। হেল্প? ডাক্তারের নির্দেশ, বেশি ঝুঁকি নিতে মানা করা হয়েছে। ঠিক আছে, তাহলে হেল্প করুন। এলা আলতো করে আরিয়ানের হাত ধরল। সে স্পর্শে আরিয়ান অজান্তে শক্ত হয়ে উঠল। বাথরুমে ঢুকে সে আরিয়ানকে বসতে সাহায্য করলো।
টাওয়াল এগিয়ে দিল, শার্ট খুলতে সাহায্য করলো। ইলার হাতগুলো একটু কাঁপছে, কিন্তু মনোযোগে কোনো ঘাটতি নেই। আরিয়ান নরম গলায় বলল, চাপ নিচ্ছেন কেন এত? আমি আপনার সামনে শার্টলেস হব না? আমি আবার কই চাপ নিচ্ছি? আর আপনি শার্টলেস হলেই বা আমার কি? আমি তেমন মেয়ে না। এই কথাটাই আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল, আর কিছু বলল না। ফ্রেশ হয়ে বেরোলে আরিয়ানের চেহারায় অন্যরকম শান্তি। ইলা তার চুলের পাশে আলতো করে তোয়ালে ধরিয়ে দিল। ইলা কিছু বলল না, শুধু চোখ নামিয়ে রাখলো। রাতের খাবারের ডাক আসতে দুজনে নিচে নামলো। ডাইনিং রুমে ঢুকতে সবাই তাকিয়ে রইল। বড় গোল টেবিলে খাবার সাজানো, ভাত, মাছের ঝোল, মুরগির রোস্ট, শাকভাজি, ডাল, ঘরের তৈরি। গরম খাবারের গন্ধে ইলার বুক ভরে গেল। রহিমা চাচি হাসি মুখে বলল, এই নাও বৌমা, আজ আত্রাইয়ের রান্না খেয়ে দেখো। নাফিজা পাশে বসে বলল, ইলামা, যদি কিছু না ভালো লাগে কিন্তু বলবা। ভাইয়া কিন্তু খাবার পছন্দ না হলে মুখে বলে না, শুধু বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। এইসব অপবাদ বিশ্বাস করবেন না। খাবার খাওয়া শেষ করে পোস্ত শুরু হলো। বৌমা, খাবার কেমন লাগছে? আমাদের গ্রামে থাকতে পারবে তো? ইলা এবার একটু স্বাচ্ছন্দ্যভাবে হাসলো। সবই ভালো লাগছে আব্বু, আর ভয় নয়, আমি শিখে নিব সবকিছু। এই তো ভাবি, আমাদের মতোই। মেহরাব খান এতক্ষণ চুপচাপ ছিলেন, হঠাৎ বললেন, গ্রামে থাকলে মানুষকে আপন করে নিতে হয়। বৌমা, এই বাড়িটা এখন তোমারও, তাই নিজের মতো করে থাকবে। আমি চেষ্টা করব আপনাদের মেয়ে হয়ে থাকতে। ইলা বুঝতে পারলো এই বাড়ির মানুষগুলো ধীরে ধীরে তাকে আপন করে নিচ্ছে। আরিয়ান পাশ থেকে ফিসফিস করে বলল, ভয় পাচ্ছেন এখনো? ভয় পাচ্ছি, তবে অন্য কিছুয়ে। রাতে দূরে চিচি পোকার শব্দ। ইলা বসে আছে আরিয়ানের কিং সাইজ বেডে, কিছুটা নার্ভাস। আরিয়ান বেডে বসে হালকা হেলান দিয়ে আছে। কেমন লাগলো আমাদের আত্রাই এবং মানুষদের? সবাই খুব ভালো, কিন্তু আমি একটু ভয় পাচ্ছি। এই গ্রামের লোকজন আপনাকে খেয়ে ফেলবে না ইরাফুল? আরে আমি সেটা বলিনি। আমি কি মানিয়ে নিতে পারবো সবকিছু? পুরো বাড়িটা ধীরে ধীরে নীরব হয়ে এসেছে। বাইরে হালকা শীতের হাওয়া বইছে, পাতাগুলো একে অপরের সঙ্গে ঘষা লেগে মৃদু শব্দ করছে। জানালার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে ইলার গায়ে কাঁপন ধরাচ্ছে। ঘরের আলোটা নরম। আরিয়ান বিছানার একপাশে বসে আছে, এখনো আদর শোয়া হয়ে, আর ইলা দাঁড়িয়ে আছে আলমারির সামনে। বিছানার উপর সুন্দর করে রাখা একটা কমফোর্টার, ওটা নরম শীত আটকানোর জন্য একদম পারফেক্ট। কিন্তু সমস্যাটা কমফোর্টার না, সমস্যাটা অন্য কিছু। ইলা বুঝতে পারছে না সে কি করবে। আরিয়ানের সাথে এক কমফোর্টারে কিভাবে থাকবে। ঘরের আলোটা ম্লান, বাইরে শীতের বাতাসে জানালার পর্দা লড়ছে। ইলা বিছানায় একপাশে বসে আছে। আরিয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে কিছু না বলে একটা বালিশ নিয়ে সোফার দিকে এগিয়ে গেল। ইলা চোখ কুচকে তাকালো। আপনি কোথায় যাচ্ছেন? সোফায়। কেন? ওখানেই ভালো ঘুম হবে আমার। আমি বাসায় বেশিরভাগ সময় সোফাতে ঘুমাই। এলার কিছু বলল না, শুধু তাকিয়ে থাকলো। আরিয়ান অন্যদিকে তাকিয়ে আছে, কারণ আরিয়ান জানে এই চোখের দিকে তাকানো মানেই প্রশ্ন। কিন্তু সে কি উত্তর দিবে, আর কি বলবে? এটা বলবে? এক কমফোর্টারে ঘুমাতে প্রবলেম, আর সবচেয়ে বড় কথা নিজের ওপর নিজের বিশ্বাস নেই। যদি কন্ট্রোল হারিয়ে কিছু হয়ে যায়। এমনি এই মেয়েকে দেখলে বেসামাল হয়ে যায়, আর এখন তো ভালোবেসে ফেলেছি। আর এই শরীরে পুষাপও মারতে পারবো না। তার থেকে ভালো নয় কি আলাদা ঘুমানো? আরিয়ান মনে মনে এসব চিন্তা করতে করতে ইলা হঠাৎ বলে উঠল, আচ্ছা চলুন, ট্রুথ অর ডেয়ার খেলি। আরিয়ান ঘুরে তাকালো, চোখে বিরক্তি। এই মেয়ে পাগল নাকি? ঘুমানো বাদ দিয়ে খেলতে চায়। এই রাতে আবার কিসের গেম? আমি যেটা বলেছি সেটা করুন। এলা খুব সিরিয়াস মুখে বলল। কথাটা আরিয়ান দীর্ঘশ্বাস ফেললো। আচ্ছা, ট্রুথ। তাহলে বলুন, আমার সাথে বেডে ঘুমাতে আপনার সমস্যা কি? 2 সেকেন্ড চোখ বড় করে তাকিয়ে থাকলো আরিয়ান। হঠাৎ করে মাইনকা চিপায় পা দিয়েছে, ফেলেছে মনে হচ্ছে। চোখ বড় করে ইলার দিকে তাকিয়ে আছে। এটা আবার কি প্রশ্ন? ট্রুথ তো নিয়েছেন, এখন উত্তর দিন। এলাকাত বাঁকা করে আছে। আরিয়ান মুখ খুলল, আবার বন্ধ করলো। কি বলবে বুঝতে পারছে না, আবার গলা খাখারি দিল। মানে আসলে ইলা চোখ শুরু করে তাকিয়ে আছে। আরিয়ান ধীরে ধীরে পিছিয়ে যেতে যেতে বলল, আমি অপশন চেঞ্জ করব। কি? ইলা ভুরু কুচকালো আরিয়ানের দিকে। আরিয়ান মাথা চুলকে বলল, আমি ডেয়ার নিব। ইলা চোখ চকচক করে উঠল, দুষ্টু হাসি দিয়ে হেঁটে হেঁটে বিছানার দিকে গেল। ওকে, তাহলে ডেয়ারটা শোনেন। ইলা বিছানার মাঝখানে হাত চাপড়ালো, আরিয়ানকে বলল, এখানে এসে ঘুমান। এটা ডেয়ার না ফাঁদ? ভাই, এটা কোন ধরনের ডেয়ার? ট্রুথ আর ডেয়ার খেলায় ফাঁদ থাকেই। আরিয়ান কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর হাল ছেড়ে দিয়ে বলল, আপনি জানেন না আপনি কি নিয়ে খেলছেন ইলাফুল। আমি জানি সবকিছুই।
আর বুঝিও, বাট এই অসুস্থ শরীর নিয়ে আপনাকে আমি সোফাতে ঘুমোতে দিব না। দরকার হলে আমি সোফাতে ঘুমোবো। আরিয়ান আর কিছু বলল না, ধীরে ধীরে এসে বেডে বসলো। কম্পিউটারটা টেনে নিজের দিকে নিল না, উল্টে একটু ইলার দিকে এগিয়ে দিল। আমি বেডে ঘুমাবো, শুধু একটা শর্ত, আপনাকেও আমার সাথে বেডে ঘুমাতে হবে। আপনি এ বাড়ির নতুন বউ, আর আপনাকে আমি বেডে ঘুমাতে দিতে পারি না। হ্যাঁ, ওকে, ডিল। দুজন শুয়ে পড়লো এক কম্পিউটারে, দুজন মানুষ, আর মাঝখানে এক গাদা কথা যেগুলো এখনো বলা হয়নি। এলা হালকা হেসে বলল। ভয় পেয়েছিলেন আমি রাতে আবার মারামারি করি নাকি? আরিয়ান চোখ বন্ধ রেখে মনে মনে বলল। না, আসলে নিজের ওপর ভরসা নেই। পাশে সুন্দর বউ শুয়ে আছে, কখন আবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এলা কিছু বলল না, শুধু কমফোর্টারের ভেতর নিজেকে একটু গুটিয়ে নিল। বিছানায় দুজন পাশাপাশি শুয়ে আছে, মাঝখানে ইচ্ছে করে রাখা সামান্য ফাঁকা জায়গা। আরিয়ান একেবারে শক্ত হয়ে শুয়ে আছে, এমন ভঙ্গি যেন বিছানাটা মাইন্ডফিল্ড একটু নড়লেই বিস্ফোরণ হবে। এলা আরিয়ানের এমন অবস্থা দেখে পাশ ফিরে তাকে হালকা হেসে বলল। আপনি এত সোজা হয়ে শুয়ে আছেন কেন? মনে হচ্ছে পিটি প্যারেডে আছেন। নড়াচড়া করলে সমস্যা হবে। কিসের সমস্যা? আপনার। আমি তো কোনো সমস্যা দেখছি না। ঠিক তখনই ছোট একটা দুর্ঘটনা ঘটে যায়। এলা পাশ ফিরতে গিয়ে হঠাৎ পায়ের আঙুলটা এসে আরিয়ানের পায়ের সঙ্গে লেগে গেল। দুজনেই একসাথে চমকে উঠল। আরিয়ান তৎক্ষণাৎ এক ইঞ্চিও না নড়ে বলল। সরি। পা লাগলো আমার। আপনি সরি বলছেন কেন? ভদ্রতার খাতিরে না, সীমারেখার খাতিরে সরি বলেছি। আপনি কি বেডে শুয়েও নিয়ম কানুন মানেন? সেটা আপনি বুঝবেন না। এখন নিয়ম কানুন না মানলে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ইলা আর কিছু বলবো, উল্টো পাশ ফিরল, কিন্তু কমফোর্টারটা তার দিকে বেশি টানতে গিয়ে হালকা টান পড়লো আরিয়ানের দিকে। দুজনে কমফোর্টার টানাটানি শুরু হয়ে গেল। এলা অভিযোগ করলো। আপনি পুরোটা নিয়ে নিচ্ছেন, আমি নড়াচড়া করতে পারছি না ঠিক মতো। কমফোর্টারও শেষে বিশ্বাসঘাতকতা করলো। এতদিন মনে হতো এই কমফোর্টার কত বড়, একা একা কমফোর্টারের নিচে হারিয়ে যাই। আর আজ যেই বউ দেখলো, নিজের আসল রূপ দেখিয়ে দিল, ছোট হয়ে গেল। তাহলে মাঝখানে একটা দেয়াল বানাই, তাহলে আর অভিযোগ থাকবে না। ভালো আইডিয়া, বালিশ দিয়ে ইন্ডিয়ান বাংলাদেশের বর্ডার বানিয়ে দিই। এলা একটা কোল বালিশ দুজনের মাঝে রাখলো। এলা বালিশটার দিকে তাকিয়ে বলল। এটা ইন্ডিয়ার না চীনের প্রাচীর? না, এটা আমার কন্ট্রোল সিস্টেমের প্রাচীর। ঠিক তখনই আরেকটা ছোট অ্যাক্সিডেন্ট ঘটে যায়। একটা তেলাপোকা উড়ে গিয়ে ইলার গালে পড়ে। ইলা বুঝতে না পারে গালে হাত দিয়ে কি সেটা দেখার জন্য হাতে নেয়, আর হাতে নিয়ে দেখে একটা তেলাপোকা। ইলা চিল্লানি দিয়ে আরিয়ানকে গিয়ে জড়িয়ে ধরে। হঠাৎ এই অ্যাক্সিডেন্টে 1 সেকেন্ড নীরবতা, তারপর আপনি আমার কন্ট্রোল সিস্টেম ধ্বংস করে দিলেন। আরিয়ান গম্ভীর গলায় বলল। আরিয়ানকে জড়িয়ে ধরেই আছে ইলা। চোখ খুলে দেখে ইলা আরিয়ানের অনেক কাছে, তাই উঠে সরে আসছিল। ঠিকই বসতেই ইলা আবার তেলাপোকাটা দেখতে পায়, আবার চিৎকার করে ওঠে। আরিয়ান এবার তেলাপোকাটা তুলে ফেলে দিয়ে আসে। আর কোনো ভয় নেই, এবার ঘুমিয়ে পড়ুন। কিন্তু ইলা প্রচুর তেলাপোকা ভয় পায়। তার ধারণা যেহেতু একটা বের হয়েছে, তার মানে আরও বের হতে পারে। তাই আরিয়ান ইলাকে বলে। প্রকৃতি নিজেই চায় আমরা কাছাকাছি থাকি, এইসব বর্ডারের দরকার নেই। প্রকৃতির সাথে আমার ঝামেলা নেই, তবে নিজের সাথে আছে। আমি নিজেকে বিশ্বাস করি না। সত্যি বলতে আমি তেলাপোকা ভয় পাই, আর আমি নিরাপদ বোধ করছি আপনার কাছে, তাই। এই কথাটা আরিয়ানের সব রসিকতা থামিয়ে দিল। আরিয়ান খুব ধীরে বলল। তাই থাকুক, তবে শরীরের সাথে শরীর যেন টাচ না হয়। আর একটু সরে গিয়ে আবার ফাঁকা জায়গাটা তৈরি করলো, হাত দুটো বুকের উপর ভাঁজ করা একদম সীমার মধ্যে। এলা অল্প দূরত্ব রেখে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর ইলা ঘুমিয়ে পড়লো। কিছু সময় পরে ইলার মাথাটা ঘুমের করে হালকা করে আরিয়ানের বাহুতে ঠেকে গেল। আরিয়ান নড়ল না, শুধু খুব নিচু স্বরে বলল। মাথাটা ঠিক করে নিন। আপনি তো বলেছিলেন নড়াচড়া করবেন না। তাই তো বলছি, আপনি নড়ুন। ইলা মাথা ছড়িয়ে নিল। ঘুমিয়ে গেছে দুজনেই আবার চুপ। এক কমফোর্টার, একটা শীতের রাত। এলা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আরিয়ানের চোখে ঘুম নেই। আরিয়ান উঠে ব্যালকনিতে গেল, রাফেল আর সামিরকে ফোন করলো, গ্রুপ করলো। 30 মিনিট কথা বলে ফোন কেটে ঘুমাতে চলে আসলো। এসে দেখে ইলা ঘুমাচ্ছে কি সুন্দর করে। আরিয়ান পাশে বসে ইলাকে দেখছে আপলকভাবে, আর বিড়বিড় করে গান বলছে। যত দেখি তোমাকে মন শিহরে ওঠে, চন্দরা ছন্দ হারায়। তুমি ছুঁয়ে দেখো আমায়, তুমি ছুঁয়ে দেখো আমায়, ছুঁয়ে দেখো আমায়, আমাকে জড়িয়ে
বুকে রেখে দাও। এলা চুল মুখে এসে পড়ছে বারবার, তাই ইলা নড়ছে। এটা দেখে আরিয়ান চুলগুলো ঠিক করে দিল। আরিয়ানের স্পর্শে ইলা আধো ঘুমে চোখ খুলে। সে কি, আপনি এখনো ঘুমাননি? আমার ফ্রেন্ড ফোন করেছিল, তাই কথা বলছিলাম। আপনি ঘুমান। আরিয়ান এসে নিজের জায়গায় ঘুমিয়ে পড়ে। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকতেই ইলার ঘুম ভাঙল। রাতের শীত আর সফরে ক্লান্তি মিলিয়ে ঘুমটা গভীরই হয়েছিল। পাশে তাকিয়ে দেখে আরিয়ান এখনো ঘুমাচ্ছে। শান্ত মুখ, কপালে হালকা ভাঁজ, যেন ঘুমের মাঝেও দায়িত্বে আছে। এলা নিঃশব্দে উঠে বসলো, চুল গুছিয়ে পা টিপে টিপে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত নিজেকে দেখলো। এই বাড়ি এই মানুষগুলোর সবকিছু নতুন, তবু অচেনা লাগছে না। সিঁড়ি দিয়ে নিচে নামতে রান্নাঘর থেকে ভেসে এলো বাসনপাতির শব্দ আর হালকা রান্নার গন্ধ। কিচেনের দিকে যেতেই নাফিজা তাকে দেখে অবাক হয়ে বললেন, বৌমা তুমি এখানে কেন? তোমার তো কোনো কাজই নেই, এখানে যাও, রেস্ট নাও। আম্মু, আমি আপনাকে হেল্প করি। চুপচাপ বসে থাকতে ভালো লাগছে না। নাফিজার সঙ্গে সঙ্গে মাথা নাড়লেন। না না, তোমাকে কিছু করতে হবে না, রহিমা ভাবি সব রান্না করে নিয়েছে। তাহলে আমি পায়েস বানাই? প্লিজ আম্মু, না করবেন না। তুমি পায়েস বানাতে পারো? হ্যাঁ আম্মু, মোটামুটি কিছু রান্না পারি। নাফিজা আর কিছু না বলে চুলার পাশে সরে দাঁড়ালেন। চাল, দুধ, চিনি, এলাচ সবকিছু গুছিয়ে দিলেন। এলা হাত দিয়ে মনোযোগ দিয়ে রান্না শুরু করলো। দুধে চাল বসানো, ধীরে ধীরে নাড়ানো, তার মুখে অদ্ভুত এক শান্তি। কিছুক্ষণ পর পুরো কিচেন জুড়ে পায়েসের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল। ডাইনিং সবাই বসতে পায়েস পরিবেশন করা হলো। নাস্তার সাথে নোহা প্রথম চামচ মুখে দিয়ে চোখ বড় করে বলল, ওয়াও ভাবি, এটা তুমি বানাইছো? নেহা সঙ্গে সঙ্গে চোখ করল। এটা তো অসাধারণ হয়েছে, বোঝাই যাচ্ছে না এটা তুমি রান্না করেছো। রহিমা ভাবি হাসতে হাসতে বলল, বৌমা, এরপর মেহমান এলে আমরা কেউ পায়েস রান্না করব না, এবার থেকে তুমি রান্না করবা। মেহরাব খান ধীরে চামচ নামিয়ে বলল, খুব সুন্দর হয়েছে। এটা শুধু রান্না না, এটাতে ভালোবাসা অ্যাড করা হয়েছে আর মন দিয়েও বানানো হয়েছে অনেক যত্নে, তাই এত টেস্টি হয়েছে। নাফিজার চোখে তখন আলাদা এক গর্ব। আমি তো ভাবছিলাম আমার ছেলের বউ কোনো রান্নাই পারবে না, কিন্তু আমার সেই ভুল ভাঙালে বৌমা। আপনাদের ভালো লেগেছে, এটাই আমার জন্য অনেক। ঠিক তখন উপরতলা থেকে হুড়োহুড়ির শব্দ। আরিয়ান ঘুম থেকে উঠে বিছানায় বসিয়ে দেখে ইলা নেই। উঠে বাথরুমে ঢুকে ডাকলো ইলাফুল, কোনো সাড়া নেই। হঠাৎ বুকের ভেতরটা ধক করে উঠল। করিডোরে ওগো বেরিয়ে আবার ডাকলো ইলাফুল, কোনো উত্তর নেই। আরিয়ান ভয় পেয়ে গেল। গলা একটু চড়া গলায় ডাকতে ডাকতে রুম থেকে বেরিয়ে ইলাফুল, ইলা, কিন্তু ইলার কোনো শব্দ নেই। আরিয়ান সিঁড়ি দিয়ে প্রায় দৌড়াতে দৌড়াতে নিচে নামলো। ড্রয়িং রুমে ঢুকে দৃশ্যটাকে দেখে থেমে গেল। ইলা নিচতলায় বসে আছে, সবার মাঝে হাসছে, গল্প করছে। আরিয়ান এক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর দীর্ঘ একটা স্বস্তির নিঃশ্বাস। আরিয়ানকে এভাবে দেখে নাফিজা তাকিয়ে বলেন, কি ব্যাপার, ফ্রেশ না হয়ে এভাবে পাগলের মতো নিচে আসলে যে? না আম্মু, তেমন কিছু না। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয় বাবা, নাস্তা ঠান্ডা হয়ে যাবে। নোহা হাসতে হাসতে বলল, ভাইয়া এমন ভয় পেলে কেন? ভাবি কোথাও পালাবে নাকি? এই বাড়ি থেকে পালানোর রাস্তা নেই। আর তুই দিন দিন একটু বেশি গবেষণা করছিস না আমাকে নিয়ে। এলা আরিয়ান আর নোহার কথা শুনে আরিয়ানের দিকে তাকে হালকা হেসে ফেলল। আরিয়ানের চোখে তখন অন্যরকম শান্তি। এই বাড়ি, এই সকাল, এই মানুষগুলো আর ইলা যে এখন দাঁড়িয়ে আছে। অযথা লিয়ানকে নিয়ে ভয় পাচ্ছে, সবকিছু ঠিক জায়গায় আছে। আরিয়ান আর দেরি না করে উপরে চলে গেল। একটু পরে আরিয়ান ফ্রেশ হয়ে নিচে নামলো। ভেজা চুল আলতো করে পিছনে সেট করা, গায়ে হালকা রঙের কটন শার্ট, উপরে দুটো বোতাম খোলা, হালকা পারফিউম আর গলার কাছে হালকা দাগগুলো এখন স্পষ্ট, কিন্তু তাতেই যেন তার দৃঢ়তা আরও গভীর হয়েছে। শক্ত কাঁধ, সোজা ভঙ্গি, শরীর এখনো পুরোপুরি সুস্থ না, তবু হাঁটার ভেতর সেই চেনা কমান্ডিং ভাব। চোখে ঘুম চড়ানো ক্লান্তি, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা সতর্কতা একটুও কমেনি। এলা এক দৃষ্টিতে তাকিয়েছিল এতক্ষণ আরিয়ানের দিকে। আরিয়ান ইলার পাশে না তাকিয়ে ডাইনিংয়ে এসে বসলো। নাফিজা নাস্তার সাথে সামনে রাখা পায়েসের বাটি এগিয়ে দিলেন। এটা খেয়ে দেখ। আরিয়ান বাটির দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল, আম্মু তুমি তো জানো আমি মিষ্টি জিনিস পছন্দ করি না। একটু তো খেয়ে দেখ। আমি খাবো না বলছি না, কেন এত জোর করছো? একটটা শোনার মুহূর্তে ইলার বুকটা হালকা করে মোচড় দিল, কিন্তু সে কিছু বলল না। কিন্তু মন খারাপ হলো। কারো চোখে না পড়ার মতো করে সোফা থেকে উঠে ধীরে ধীরে উপরের দিকে চলে গেল। নাফিজা সেটা বুঝতে পেরে আরিয়ানের দিকে তাকালো। এক চামচ খেয়ে দেখ বাবা, ইলা বানিয়েছে বলেই জোর করছি। ইলার নামটা কানে যেতে আরিয়ান থমকে গেল। আর কোনো কথা না বলে চুপচাপ এক চামচ পায়েস তুলে মুখে দিল।
এক সেকেন্ড পর আরিয়ানের চোখের দৃষ্টি বদলে গেল। বুড়ো সোজা হলো, গলার ভেতরটা হালকা করে ঢোক করে গিলে ফেললো। দুধের মোলায়েম স্বাদ, এলাচের হালকা স্মেল, অদ্ভুতভাবে ভারসাম্যপূর্ণ। নাবিজা হালকা হাসি দিয়ে বললেন, বলেছিলাম না, এখন বুঝলি তো? আরিয়ান কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ পুরো বাটিটা শেষ করে ফেলল। তারপর ধীরে বাটিটা সামনে এগিয়ে দিয়ে বলল, আম্মু আর একটু দেবে? নাফিজা আরিয়ানের এই কাণ্ড দেখে অবাক হয়ে কোমরে হাত দেয়। নাফিজা অবাক যে ছেলে মিষ্টি জিনিস ছুঁয়েও দেখে না, যে পুরো বাটি শেষ করে আবার যাচ্ছে। তোর ছেলে এক্ষুনি বউ পাগল হয়ে গেলি? আরিয়ানের মা হাসতে হাসতে রান্নাঘরের দিকে চলে গেলেন। আরিয়ানের এই ফুরফুরা মেজাজ মেহরাব খান অনেকদিন পরে দেখলো। এতক্ষণ সোফায় বসে সবকিছু দেখতে থাকা মেহরাব খান এবার উঠে দাঁড়ালেন। ধীরে ধীরে আরিয়ানের পাশে এসে আরিয়ানের কাঁধে হাত রেখে গম্ভীর কিন্তু শান্ত গলায় বললেন, সেদিন তোদের বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা ঠিকই নিয়েছিলাম। আরিয়ান চোখ তুলে তাকালো তার বাবার দিকে, কিন্তু কিছু বলল না। শুধু এক মুহূর্তের জন্য তার চোখের কোণে নরম একটা অনুভূতি ঝিলমিল করে উঠল। উপরতলায় দাঁড়িয়ে থাকা ইলা দূর থেকে এই দৃশ্যটা দেখছিল। তার ঠোঁটের কোণে অজান্তেই হালকা একটা হাসি ফুটে উঠল। শীতের সকালটা হঠাৎ অনেকটা উষ্ণ হয়ে গেল। খাওয়া শেষ করে আরিয়ান ধীরে ধীরে উপরে উঠল। সিঁড়ি ভাঙার সময় তার পা দুটো এখনও ভারী লাগছে, কিন্তু মনটা হালকা। দোতলার করিডোর পেরিয়ে ঘরের দরজা ঠেলে ঢুকতেই চোখে পড়ল ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা ইলার দিকে। ব্যালকনির রেলিং ধরে বাইরে তাকিয়ে আছে। সকালের হালকা রোদ কুয়াশা ভাঙা বাতাসে তার ওড়নাটা আলতো করে দুলছে। চুলগুলো খোলা, কিছুটা সামনে ঝুলে পড়েছে। দূর থেকে দেখলেও বোঝা যায় কিছু ভাবছে। আরিয়ান আর এগোলো না, রুমের ভেতরেই দাঁড়িয়ে রইল। তাদের মাঝে একটা সচেতন দূরত্ব। গলার স্বরটা নরম লাগলো। আপনি রান্না জানেন? ইলা একটু চমকে উঠল। পেছন ফিরে তাকিয়ে দেখে আরিয়ান দাঁড়িয়ে আছে। ইলা বলল, হ্যাঁ, কিছুটা জানি। আরিয়ান হালকা ভুরু তুলে ঠোঁটের কোণে অদৃশ্য হাসি এনে বলল, তাহলে তো আমাকে একটা রেস্টুরেন্ট দেওয়া উচিত। ইলা প্রথমে তাকিয়ে রইল, তারপর নিজের অজান্তেই হেসে ফেলল। আপনি তাহলে কাস্টমার হবেন নাকি ম্যানেজার? আমি শুধু টেস্ট টিমে থাকবো, প্রতিদিন টেস্ট করব আপনার রান্না কেমন হয়েছে। এত খেলে অল্প দিনে বুড়ো হয়ে যাবে, আবার ডাক্তারের কাছে অভিযোগ যাবে তখন। আরিয়ান একবার সামনে এগোলো, কিন্তু দূরত্বটা ভাঙল না। আপনার রান্না হলে সেই রিস্ক নেওয়া যায়। তবে আপনি কি জানেন আমার বয়স কত? কত আর হবে, 23-24। আরিয়ান ইলার কথা শুনে হেসে ফেলে। এক মুহূর্তে নীরবতা, বাতাসে হালকা শীত, নিচে কোথাও পাখির ডাক। আমার 29 বয়স চলছে। এই অক্টোবরের 6 তারিখে আমার জন্ম ছিল। কিন্তু আপনাকে দেখে তো বোঝা যায় না। যারা আর্মিতে জব করে তাদের বডি ফিটনেস একটু আলাদা হয়, তাই বয়স বোঝা যায় না। ইলা একটু লজ্জায় পা ভুল উত্তর হওয়ার কারণে। এভাবে দুজন দুদিকে তাকিয়ে থেকেও একই অনুভূতিতে আটকে আছে। আরিয়ান শান্ত গলায় বলল, পায়েসটা ভালো ছিল। জানি। এই জার্নিটার ভেতরে লুকিয়ে ছিল অভিমানও আবার স্বস্তিও। আরিয়ানের কিছু বলল না, শুধু ব্যালকনির রেলিংয়ে চোখ রেখে দাঁড়িয়ে রইল। নীরব সম্মানটা ঠিক জায়গাতেই থাকলো। বিকেলের রোদটা তখন নরম হয়ে এসেছে। আকাশে হালকা সোনালি রং, বাতাসে শীতের গন্ধ। নভেম্বরের শেষ আর ডিসেম্বরের শুরু, এই সময়টায় গ্রামের বিকেলগুলো অন্যরকম হয়। আরিয়ান দাঁড়িয়েছিল বাগানে। হালকা রঙের শার্ট, ফুল হাতা সোয়েটার আর ডার্ক জিন্সে তাকে আজ অন্যরকম লাগছে। অসুস্থতার ছাপ এখনও পুরো কাটেনি, কিন্তু চোখে সেই চিহ্ন দৃঢ়তা। হাতের ঘড়িটা ঠিক করে পরে ইলার দিকে তাকালো। চলুন আজ আমাদের গ্রামটা দেখাই। চলুন। নোহা আর নেহা দুজনে লাফিয়ে এগিয়ে এলো। ভাবি, আমরা তোমার গাইড হব, ভুল পথে নিয়ে যাব না। ভাইয়া তো রাস্তা চেনে না। তোরা কিন্তু বেশি কথা বলিস। তবুও ঠোঁটের কোণে হাসি লুকাতে পারল না। ইলাদের ভাই বোনদের কথা শুনে চারজন একসাথে গ্রামের কাঁচা রাস্তায় হাঁটতে লাগলো। দুপাশে ধানের ক্ষেত, কিছু জায়গায় ধান কাটা শেষ, খড়গুলো সারি করে রাখা, আর কিছু জমিতে এখনো সোনালি ধান তুলছে বাতাসে। দূরে কয়েকজন কৃষক কাস্তে হাতে ধান কাটছে, কারো কাতে ধানের আটি, কেউ আবার খড় বেঁধে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে। এলা থমকে দাঁড়িয়ে তাকিয়ে রইল। কি সুন্দর। আরিয়ান পাশে দাঁড়িয়ে বলল, এই সময়টাই গ্রামের সবচেয়ে সুন্দর সময়। ফসল ঘরে ওঠে, মানুষের মুখে হাসি থাকে, আর আমার এই সময়টা অনেক ভালো লাগে। নিহা দৌড়ে গিয়ে একটা খড়ের আটি থেকে একটা শুকনো ধান শীষ তুলে আনলো। হাঁটু গেড়ে বসে রোমান্টিক স্টাইলে বসে প্রপোজ করলো। ভাবি, এইটা নিলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব।
ইলা হেসে সেটা হাতে নিল। ঠিক তখনই বাতাসে ওড়নাটা পিছলে গেল। আরিয়ান অজান্তে হাত বাড়িয়ে ওড়নাটা ধরে ফেলল। আরিয়ানের আঙুল ইলার ওড়নার আর ইলার হাতে ধানের শীষ। দুজনেই চুপ করে রইল। আরিয়ান ধীরে ওড়না ছাড়ল। ঠান্ডা লাগবে, কাপড় ঠিক করে নিন। ধন্যবাদ। নোহা কানে কানে নেহাকে বলল। দেখলি ভাইয়া কন্ট্রোলের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিভাবে ভাবি ওড়নাট কেচ করলো। নেহা খুক খুক করে হাসল। হাঁটতে হাঁটতে একটু এগোতেই দেখা গেল গ্রামের পুকুর। পানিতে আকাশের রং পড়ে গেছে। ধারে কয়েকজন ছেলে জাল ফেলছে। কেউ কেউ হাঁটু পানিতে নেমে মাছ ধরছে। দূরে তাল আর খেজুর গাছের সারি, মাঝখানে সূর্যটা ধীরে ধীরে নামছে। ইলা পুকুর পাড়ে দাঁড়িয়ে বলল। পুকুর পাড়ে দাঁড়ালে মনটা কেমন শান্ত হয়ে যায়। সন্ধ্যা নেমে আসছে। পাখিরা দল বেঁধে ফিরছে নিজের বাসায়। শীতের বাতাসে ইলার নাকটা নাল হয়ে এসেছে। আরিয়ান নিজের সোয়েটারের পকেট থেকে হাত বের করে বলল। হাত ঠান্ডা? ইলা একটু ইতস্তত করে মাথা নেড়েছিল। আরিয়ান কিছু না বলে নিজের হাতটা সামনে বাড়িয়ে ধরল। স্পর্শ নয়, শুধু অফার। ইলা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে নিজের ধীরে আঙুলগুলো আরিয়ানের হাতে রাখল। হালকাভাবে নোহা আর নেহা দুজনই একে অপরের দিকে তাকিয়ে হাসল। আমরা একটু সামনে যাই। আরিয়ান কিছু বলার আগে ওরা দৌড়ে এগিয়ে এলো। অন্ধকার নেমে এসেছে। হালকা আলোতে দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। পাকা ধানের গন্ধ, শীতের হাওয়া আর দুইটা ধীর হৃদস্পন্দন সব মিলিয়ে গ্রামের রাস্তাটা যেন হঠাৎ করে অন্যরকম হয়ে উঠল। আরিয়ান নরম গলায় বলল। এই গ্রামটা এখন আপনারও। চারজন একসাথে বাড়ির দিকে ফিরল। পেছনে পড়ে রইল সোনালি ধান, কাঁচা রাস্তা, শীতের বিকেলের কিছু না বলা কথা। শীতটা এখনো তীব্র হয়নি, কিন্তু বাতাসে একটা কাঁপনি আছে। বাড়ি ফিরেই দেখতে পেল বাগানের মাঝখানে গোল করে আগুন জ্বালানো হয়েছে। শুকনো খড় আর কাঠ পড়ছে ধীরে ধীরে। আগুনের লেলিহান শিখা অন্ধকার ভেদ করে আলো ছড়াচ্ছে। চারপাশে সবাই গোল করে বসে আছে। মেহেরাব খান আগুনের পাশে বসে পুরোনো দিনের গল্প বলছেন। নাফিজা চুপচাপ শুনছেন। মাঝে মাঝে হেসে উঠছেন। নোহা আর নেহা আগুনে কাঠ ছুঁড়ে দিচ্ছে, হাসাহাসি করছে। রহিমা চাচি গরম চা এনে দিয়ে গেল। এলা একটু দূরে বসে আছে। আগুনের আলোয় তার মুখটা উজ্জ্বল, কিন্তু শরীরটা একটু একটু কেঁপে উঠছে। বাইরে থেকে আসার কারণে হঠাৎ আরিয়ান সেটা খেয়াল করলো। আপনার কিছু সমস্যা হচ্ছে? আমার একটু ঠান্ডা লাগছে। এই একটা কথা বলার সাথে সাথেই যেন আগুনের চারপাশে থাকা সবাই নড়ে উঠল। নাফিজা প্রথমে উঠে দাঁড়ালেন। নিজের গায়ের চাদরটা খুলে ইলার কাঁধে জড়িয়ে দিলেন। এই নেমা, নতুন জায়গায় ঠান্ডা লেগে গেলে শরীর খারাপ হবে। নাফিজা নামার আগে নেহা নিজের শালটা খুলে এনে ইলার গায়ে পায়ে জড়িয়ে দিল। ভাবি আপনি অসুস্থ হলে ভাইয়া অনেক কষ্ট পাবে, যেটা আমরা সহ্য করতে পারবো না। নোহা হেসে নিজের চাদর টেনে দিল, আবার ইলার গায়ে পরিয়ে দিল। গ্রামে শীতকে হালকাভাবে নিলে চলে না ভাবি, এটা অনেক ডেঞ্জারাস। বৌমা, আগুনের কাছে আর একটু বসো, ঠান্ডা কম লাগবে। একটার পর একটা চাদর, একটার পর একটা মমতা। ইলা কিছু বলার আগে নিজেকে চাদরের ভেতর মোড়ানো অবস্থায় পেল। এত যত্ন, এত অযাচিত ভালোবাসা। তার বুকটা হঠাৎ ভারী হয়ে এলো। চোখে পানি জমে উঠল। আরিয়ান কিছু বলল না। সে শুধু একটু কাছে এগিয়ে এসে আগুনের পাশে বসে রইল। তার কণ্ঠে কোনো নাটকটা নেই, শুধু একটা দৃঢ় আশ্বাস। আরিয়ান ইলার প্রতি তার পরিবারের ভালোবাসা দেখে মুগ্ধ। এখন আর ঠান্ডা লাগবে না। ইলা আগুনের দিকে তাকে মাথা নেড়ে বলল। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই বাড়ি সবার, তোমার। কখনো মনে করবো না এটা তোমার শ্বশুর বাড়ি, আর তুমি আমাদের ছেলের বউ, তুমি আমাদের আর একটা মেয়ে। এই কথাটায় ইলা চোখের পানি আর ধরে রাখা গেল না। সে চুপচাপ মাথা নিচু করল। আগুনের আলোয় কেউ তার চোখের জল দেখল না, কিন্তু তার বুকের ভেতর কিছু একটা নড়ে বসলো। নাফিজা আলতো করে ইলার মাথায় হাত রাখলেন। শীত কেবল শরীরে না মা, মনেও লাগে। আমরা আছি তোমার সাথে সব সময়। এখন থেকে আমার 3 মেয়ে। আরিয়ান এদের মুখে এমন কথা শুনে বিড়বিড় করছে। এমনি হোটেলে ভাই বানিয়ে নিয়েছিল, আর এখন তো আমার বাবা মা মুখে দলিল করে দিল। এখন যদি বউ বলে সারা জীবন ভাই বোনের মতোই থাকি, তাহলে আর ভবিষ্যৎ প্রজন্ম আসবে না। এখানেই আমাদের শেষ প্রজন্ম। রাত গভীর হয়েছে, আগুনটা এখনো জ্বলছে, কিন্তু শিখা ছোট হয়ে গেছে। শুধু লালচে কয়লা আর মাঝে মাঝে ফুসে ওঠা ছোট ছোট আগুনের ফুলকে। সবাই গল্পে মশগুল। মেহেরাব খান তার যৌবনের গল্প বলছেন। নাফিজা আম্মু মাঝে মাঝে আরে ওসব ছাড়ো বলে হাসছেন। নোহা আর নেহা দুজনে মিলে আগুনে আলো পোড়া খাচ্ছে।
আর ইলা সে চাদরে মোড়ানো অবস্থায় বসে আছে। চোখে এখন একটু জলে চকচকে ভাব, কিন্তু ঠোঁটে হাসি। হঠাৎ নোহা একটা বড় আলু তুলে ইলার দিকে এগিয়ে দিল। ভাবি নাও, গরম গরম আলু ওরা খাও, তাহলে শীত কাটবে। ধন্যবাদ নোহা। আরে ভাইয়া তো বলেছে কালকে ভাইয়া নাকি জুরুকা গুলাম, তাই ভাইয়ার পিছে পিছে আমরাও জুরুকা গুলাম। আরিয়ান যে এতক্ষণ চুপচাপ আগুনের দিকে তাকিয়েছিল, হঠাৎ মাথা তুলে নোহার দিকে তাকালো চোখ সরু করে। নোহা, তোর বয়স কত হয়েছে? কেন ভাইয়া, উইল করতে চাও নাকি? না, শুধু জানতে চাইছি, কারণ কতদিন বাঁচবি তুই সেটা হিসাব করতাম। সবাই হো হো করে হেসে উঠল। নোহা ভেবাচেকা খেয়ে আলুটা নিজের মুখে পুড়ে দিল। ইলা মুখ নিচু করে হাসছে। আরিয়ান ইলার দিকে একবার তাকিয়ে আবার আগুনের দিকে চোখ ফিরালো। কিন্তু আরিয়ানের মনের ভেতর একটা যুদ্ধ চলছে। আরিয়ান মনে মনে বলছে, এই মেয়ে যদি সত্যি সত্যি আমাকে ভাই ভাবে, তাহলে আমি ক্যাপ্টেন আরিয়ান খান শেষ। না না, এটা হতে দেয়া যাবে না। ওকে বলতে হবে যে আচ্ছা, বলবোটা কি ভাই? আগুনের শিখা ধীরে ধীরে নিভে গেছে, শুধু কয়লাগুলো লালচে হয়ে জ্বলছে। সবাই হাসি গল্প করে উঠে পড়ল। মেয়েরা খান হাই তুলে বললেন, চলো এবার ডিনার করি, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ রহিমা ভাবি, সব গরম করে রেখেছে, বৌমা চলো। ইলা হেসে মাথা নাড়ল ডাইনিং টেবিলে। সবাই বসতেই খাবারের গন্ধে পেটটা আরো খিদে পেয়ে গেল। গরম ভাত, মুরগির রোস্ট, মাছের কালিয়া, ডাল, শাকসবজি আর সালাদ সবকিছু সাজানো। রহিমা চাচি হাসি মুখে পরিবেশন করছে। ভাবি, আজ তোমার পায়েস রান্নাটা অসাধারণ ছিল। ভাইয়া তো পুরো পাটি শেষ করে ফেলেছে, দেখলি না? তোরা আজকাল একটু বেশি কথা বলছিস। যাক, শুনলাম তো বৌমার রান্না করতে পারো। এটা শুনে আমার মনটা ভরে গেল। এখন মাঝে মাঝে তোমার হাতের রান্না খাবো। এলা মাথা নিচু করে হাসলো। খাওয়া শেষ হতে হতে রাত প্রায় 10টা বেজে গেল। সবাই উঠে পড়ল। আরিয়ান একটা কলা আসাতে উপরে চলে গেল। নাফিজা বললেন, এবার ঘুমানোর সময় বৌমা, তাহলে তোমরা রেস্ট নাও। ভাবি, আজ আমাদের সাথে কার্টুন দেখো। হ্যাঁ হ্যাঁ, শিনচান দেখবো, ভাইয়া তো দেখতে দেয় না। ওকে চলো, আমি অনেকদিন শিনচান দেখিনি। তিনজনে মিলে ড্রয়িং রুমে গিয়ে বসলো। টিভি অন করে নোহা রিমোট হাতে নিয়ে শিনচ্যানের এপিসোড খুঁজতে লাগলো। এলা মাঝে বসেছে আর দুপাশে নোহা আর নেহা তিনজনের চিপসের প্যাকেট খুলে হাসাহাসি করছে। ঠিক তখনই আরিয়ান সিঁড়ি দিয়ে নেমে এলো। কালো ট্রাউজারের সাথে কালো হুডি পরা, চোখে একটা গম্ভীর ভাব। সোফার কাছে এসে দাঁড়িয়ে বলল, রিমোটটা দে, আজ ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ আছে। তিনজন একসাথে চোখ বড় করে তাকালো, তারপর একসাথে চিৎকার করে উঠল, না। মানে কি, রিমোট দে বলছি, আর সব কয়টা ঘুমাইতে যায়। ভাইয়া প্লিজ, আজ শিনচান দেখবো, ক্রিকেট কাল দেখো তুমি। হ্যাঁ, আর তুমি তো অসুস্থ ভাইয়া, তুমি ঘুমিয়ে পড়ো। আপনি তো কাল সকালে দেখতে পারবেন হাইলাইটস। তোমরা তিনজন মিলে আমাকে হারিয়ে দিলে। ঠিক আছে, দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি মজা। বলে আরিয়ান উপরে চলে গেল। তিনজনে আবার হাসাহাসি করে কার্টুন দেখতে লাগলো। কিছুক্ষণ পরে ইলা বলল, চোখে আলো লাগছে, তাই নোহা গিয়ে লাইট অফ করে দিল। এখন শুধু টিভির আলো জ্বলছে। তিনজন মজা করে শিনচ্যান দেখছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, ঘর অন্ধকার। এই রে, লোডশেডিং। কিন্তু আইপিএস এর কি হলো? লোডশেডিং হলেও তো বাড়ি অন্ধকার হয় না। ভাবি ভয় পেও না, আমরা আছি। আমি ভয় পাই না। ঠিক তখনই ডাইনিং এর কাছ থেকে একটা অদ্ভুত শব্দ, উ উ উ, আর একটা সাদা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। ইলাদের দিকে সাদা কাপড়, হাত উঁচু করে তিনজন চিৎকার করে উঠল, ভূত! কিন্তু ভুট্টে এসে কাছে দাঁড়াতে হালকা আলোতে দেখা গেল সাদা চাদরে মোড়া, মুখে সাদা পাউডার, চোখে কাজল পরা এটা আরিয়ান। তো আরিয়ান নিজেই তিনজনের চেহারা দেখে থমকে গেল। তিনজন চালের গুঁড়া আর মসুরের ডালের ফেস প্যাক দিয়েছে। আরিয়ান নিজেই এদের চেহারা দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠল। চাদর ফেলে দৌড়ে পালাতে গিয়ে টেবিলে ধাক্কা খেয়ে পড়ে গেল। এদিকে আরিয়ানের চিৎকার শুনে পুরো বাড়ি জেগে উঠল। মেহরাব খান, নাফিজা, রহিমা চাচি সবাই দৌড়ে ড্রয়িং রুমে চলে এলো। ফোনের লাইট জ্বালাতেই দেখা গেল আরিয়ান মেঝেতে পড়ে আছে, চাদর ছিঁড়ে গেছে, মুখে পাউডার লেপটে, আর তিনজন মেয়ে সোফায় বসে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এই কি হচ্ছে এসব? আরিয়ান, তোর এই অবস্থা কেন? তুই কি করছিস? আমি ভূত সেজে ওদের ভয় দেখাতে এসেছিলাম, কিন্তু ওরা তিনজন মিলে আমাকেই ভয় দেখিয়ে দিল। ভাইয়া, তোমার শ্বাসটা দেখে আমরা ভাবলাম সত্যিই ভূত এসে গেছে। আর তুমি কি না নিজে আমাদের দেখে চিৎকার করে পালালে? আপনি তো বলেছিলেন মজা দেখাবেন, দেখলেন তো আমরা আপনাকে মজা দেখিয়ে দিলাম। সবাই হেসে উঠল। আরিয়ান লজ্জায় মুখ শক্ত করে পড়ল।
ঠিক আছে, আজকের মতো হার মানলাম, কিন্তু 3টাকে আমি দেখে নিব। ওকে, আমরা সে অপেক্ষায় আছি। আরিয়ান আবার বিড়বিড় করে উঠে গেল। পেছনে সবার হাসির শব্দ। এলা হাসতে হাসতে ভাবলো, এইবার এই মানুষগুলো সত্যিই তার হয়ে গেছে। সবাই কত সুন্দর মিশুক, আমার কাছে এটা স্বপ্নের মতো। একটু পরে আরিয়ান এসে নিজেও তাদের সাথে কার্টুন দেখতে বসে পড়েছিল। কার্টুন দেখতে দেখতে রাত প্রায় 12টা বেজে গেছে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। তখন ড্রয়িং রুমের লাইট নিভে গেল, শুধু দোতলার করিডোরে হালকা নাইট ল্যাম্প জ্বলছে। ইলা আর আরিয়ান দুজনে ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উপরে উঠছে, কিন্তু কেউই প্রথমে কথা বলছে না। ইলা সামনে হাঁটছে, আরিয়ান পেছনে। হঠাৎ ইলা থেমে পেছনে ফিরে বলল, আপনি এখনো আমার পেছনে পেছনে কেন? ভূতের ভয় এখনো কাটেনি নাকি? না, ভূতের ভয় না, আপনার ভয়। যদি আবার তেলাপোকা দেখে আমাকে জড়িয়ে ধরেন, তাহলে আমার কন্ট্রোল সিস্টেম আবার ধ্বংস হয়ে যাবে। ইলা চোখ পাকিয়ে বলল, আপনার মতো ভূত থাকতে তেলাপোকাকে ভয় পেতে হবে না। আপনার তো মুখে এমন গম্ভীর ভাব যেন সত্যি ভূত আপনি। ভূত সাজলাম আমি, কিন্তু আপনারা 3জন মিলে আমাকে ভয় দেখিয়ে দিলেন, আর আমার চিৎকার শুনে পুরো বাড়ি জেগে উঠলো। এখনো লজ্জা লাগছে। লজ্জা লাগারই কথা। আর্মির মেজর হয়ে ভূত সেজে নিজেই ভয় পেয়ে চিৎকার করছেন। গ্রামের বাচ্চারা এ কথা শুনলে কাল থেকে আপনাকে ভূত ক্যাপ্টেন বলে ডাকবে। ঠিক আছে, তাহলে কাল থেকে আমি ভূত সেজে গ্রামের সব তেলাপোকা ধরে আপনার বালিশের নিচে রেখে দেবো। দেখি তখন কে চিৎকার করে। একদম না প্লিজ, আপনি এমন করবেন না। করব কি না সেটা আপনার উপর নির্ভর করছে। যদি কাল রিমোট দেন তাহলে হয়তো এসব করব না। রিমোট আপনি পাবেন না। শিনচ্যান দেখবো আমরা 3জন। আপনি আপনার ক্রিকেট দেখে নেবেন মোবাইলে। কথা বলতে বলতে দুজনে ঘরের দরজায় পৌঁছে গেছে। আরিয়ান দরজা খুলে ইলাকে ভেতরে যেতে দিল। ঘরে ঢুকে ইলা থমকে দাঁড়ালো। বিছানার উপর কমফোর্টারটা সুন্দর করে বিছানো, কিন্তু মাঝখানে একটা বড় বালিশের দেয়াল। ইলা চোখ বড় করে বলল, এটা কি? চায়না ওয়াল, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এবার আর কোনো তেলাপোকা আসলেও বর্ডার ক্রস করতে পারবে না। আপনি সত্যি পাগল। এত বালিশ কোথায় পেলেন? নোহা আর নোহার ঘর থেকে চুরি করেছি। ইলা বালিশের দেয়ালটা দেখে হাসি চাপতে চাপতে বলল, এটা তো অনেক উঁচু হয়ে গেছে। আমি কিভাবে ওপরে যাব? আজ তেলাপোকার কামড় খেতে হবে। লাফ দিয়ে চলে আসবেন তাহলে। একদম না, আজ আর ভুল করব না। বলে ইলা বেডে গিয়ে শুতে বালিশের দেয়াল পড়ে গেল। বালিশগুলো ছিটকে গেল চারপাশে। আরিয়ান মনে মনে বলল, এই মেয়ে আমাকে পাগল করে ছাড়বে। কন্ট্রোল সিস্টেম ধ্বংস, আজ আমি শেষ। আরিয়ান হাসতে হাসতে দৌড়ে এসে ইলাকে তুলে দাঁড় করালো। দেখলেন, চায়না ওয়াল ধ্বংস হয়ে গেল। এবার আর কোনো বর্ডার নেই। আপনার জন্যই পড়ে গেল। এত উঁচু করে রেখেছেন কেন? ঠিক আছে, এবার আর বর্ডার বানাবো না, কিন্তু একটা শর্ত আছে। কি? যদি রাতে আবার তেলাপোকা আসে তাহলে আপনি আমাকে জড়িয়ে ধরবেন না, আমার কন্ট্রোল আবার ভেঙে যাবে। ইলা খিলখিল করে হেসে উঠল। ডিল। তবে তেলাপোকা এলে আমি চিৎকার করলে তেলাপোকা আপনাকেই তাড়াতে হবে। আমার জীবনটা এখন তেলাপোকার উপর নির্ভর করছে। আল্লাহ মালিক। দুজনে বিছানায় শুয়ে পড়লো। এবার কোনো বালিশের প্রাচীর নেই, কমফোর্টের একটা মাঝখানে ফাঁকও খুব একটা নেই। আরিয়ান শক্ত হয়ে শুয়ে আছে, ইলা পাশ ফিরে তার দিকে তাকিয়ে। আপনি এখনো পিটি প্যারেডে আছেন নাকি? না, এটা এটা হাই অ্যালার্ট মোড। একটা কথা জিজ্ঞেস করব? অবশ্যই, কি প্রশ্ন বলুন। আপনার কি সত্যি সত্যি আমার উপর ভরসা নেই নাকি নিজের উপর? আরিয়ান চুপ করে রইল, তারপর খুব নিচু গলায় বলল, ইলা কিছুক্ষণ চুপ, তারপর ধীরে ধীরে আরিয়ানের দিকে একটু এগিয়ে এলো। তার মাথাটা আরিয়ানের কাঁধের কাছে রাখলো, অনেকটা কাছাকাছি কিন্তু স্পর্শ না। আমি ভয় পাবো না, কারণ আমি জানি আপনি কখনো আমাকে আঘাত করবেন না। আর আমরা তো হালাল ভাবে স্বামী স্ত্রী, তাই কন্ট্রোল হারালেও সমস্যা নেই। আরিয়ানের বুকটা ধক করে উঠলো। সে নড়ল না, শুধু খুব আস্তে বলল, ইলাফুল, আস্তে আস্তে আপনি আমার সবচেয়ে দুর্বল জায়গা হয়ে যাচ্ছেন, আর সবচেয়ে বড় শক্তির জায়গাও। ইলা হালকা এসে চোখ বন্ধ করলো। তাহলে দুর্বলতাকে একটু কাছে রাখুন, শক্তি বাড়বে। গুড নাইট ইলাফুল। আরিয়ান আর কিছু বলল না, শুধু আরেকটু কাছে এলো। বাইরে শীতের রাত, ভেতরে দুটো হৃদয় প্রথমবার একটু কাছাকাছি এলো। গুড নাইট ভূত ক্যাপ্টেন। আরিয়ান বালিশ ছুঁড়ে মারলো ইলার দিকে। ইলা হাসতে হাসতে বালিশ ধরে ফেললো। ঘরের হাসির শব্দ মিলিয়ে গেল।
বাইরে শীতের হাওয়া বইছে, কিন্তু ঘরের ভেতরটা উষ্ণ হয়ে উঠেছে দুজনের হাসি আর কাছাকাছি থাকার শান্তিতে। ইলা ঘুমিয়ে পড়লো, কিন্তু কোনো তেলাপোকা এলো না। কিন্তু আরিয়ানের ঘুম এলো না। সে সারা রাত ইলার শ্বাসের ছন্দ শুনল। আরিয়ান মনে মনে বলল, কাল সকালে রাফায়েল আর সামিরকে ফোন করে বলবো, ভাই আমি হার মানলাম, আমি আর কন্ট্রোল করতে পারছি না। সূর্যের প্রথম আলো বাগানের উপর দিয়ে ছড়িয়ে পড়েছে। পাখির কিচিরমিচির সুর ভেসে আসছে। ঘুম ভাঙতে আরিয়ান দেখলো ইলা তার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। ইলার হাতটা তার শার্ট আঁকড়ে ধরা। আরিয়ানের মুখে হাসি। সে আস্তে করে ইলার চুলে হাত বুলিয়ে দিল। ঠিক তখনই দরজায় টোকা মারল নোহার গলা। ভাইয়া ভাবি উঠেছে, নাস্তা রেডি। আরিয়ান চমকে উঠল। ইলা এখনো ঘুমাচ্ছে। সে তাড়াতাড়ি ইলাকে ছেড়ে উঠে বসলো। আরিয়ান ফিসফিস করে ইলাকে ডাকলো। ইলাফুল উঠুন, নোহা এসেছে। ইলা চোখ কষলে উঠে বসলো, চুল উস্কো খুস্কো। ইলাকে এভাবে দেখে আরিয়ানের হাসি পাচ্ছে। কি হয়েছে, হাসছেন কেন? কিছু না, আপনাকে এইভাবে দেখে সুন্দর লাগছে। ইলা লজ্জায় মুখ লাল হয়ে গেল। ইলা কমফোর্টে টেনে মুখ ঢাকলো। দরজার ওপাশ থেকে নোহা চিল্লাতে লাগলো। ভাইয়া তুমি কি ভাবির সাথে রোমান্স করছো? দরজা খুলতে এত দেরি হলো কেন? নোহা এক্ষুনি এখান থেকে যা, না হলে তোকে আমি ক্যাম্পে পাঠিয়ে দেবো। নোহা হাসতে হাসতে পালালো। ইলা কমফোর্টে সরিয়ে হেসে ফেললো। আপনারা ভাই বোনগুলো অসাধারণ। হ্যাঁ, আপনি আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ। ডাইনিং টেবিলে সবাই জড়ো হয়েছে। গরম পরোটা, ডিমের ভাজি, ডাল, আলুর দম আর রহিমা চাচির হাতের স্পেশাল হালুয়া। 4 কাপ থেকে ধোয়া উঠছে। নোহা নেহা ইলাকে ঘিরে বসে গল্প করছে। মেহরাব খান চুপচাপ চা খাচ্ছেন। নাফিজা সবাইকে পরিবেশন করছেন। ইলা আরিয়ানের প্লেটে পরোটা তুলে দিল। আরিয়ান হালকা হেসে পড়ল। আজ তো দেখি আমার সার্ভিসটা বেশ ভালো হচ্ছে। কালকে ভূত দেখে ভয় পেয়েছিলেন, তাই স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছেন। হ্যাঁ ভাইয়া, কাল তো তুমি নিজেই ভয়ে চেঁচিয়েছিলে। আমরা তো ভেবেছিলাম সত্যি ভূত এসেছে। সবাই হাসতে লাগলো। আরিয়ান মুখ ভোজবাজ করে বলল, তোরা দুইটা খুব পেকে গেছিস, তোদের হোস্টেলে রাখতে হবে। ঠিক তখনই নাফিজা হাসি মুখে বললেন, আরিয়ান নওরিন তোকে আর এলাকে দাওয়াত করেছে। ও তোকে বলতে ভয় পাচ্ছিল, তাই আমাকে সকালে ফোন করে বলেছে। এক মুহূর্তে টেবিলের হাসি থেমে গেল। আরিয়ানের হাত থেকে চামচটা টেবিলে পড়ে টুং করে শব্দ হলো। তার মুখের হাসি মিলিয়ে গেল। চোখে হঠাৎ একটা কঠিন ছায়া পড়ল। চোয়াল শক্ত হয়ে গেল। ইলা অবাক হয়ে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান কিছু না বলে শুধু চুপ করে বসে রইল। নাফিজ একটু অবাক হয়ে বললেন, কি হলো বাবা, যাবি না? না আম্মু, যাবো না। কেন? নওরিন তো তোর ছোটবেলার বন্ধু। তুই তো ওর শ্বশুর বাড়িতে যাসনি, আর এই উপলক্ষে এলাকেও তো পরিচয় করিয়ে দিতে পারবি। নওরিন নামটা আবার শুনে আরিয়ানের চোখে যেন আগুন জ্বলে উঠল। সে চামচটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো। গলার স্বর কঠিন। আমি বললাম যাবো না। আর আমার বউ কি কোনো পুণ্য নাকি যে তাকে মানুষকে দেখিয়ে বেড়াতে হবে? কি হলো হঠাৎ? নরনের সাথে তোর কি সমস্যা? আরিয়ান কিছু না বলে শুধু ডাইনিং থেকে উঠে বেরিয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ইলার বুকটা হঠাৎ ধক করে উঠল। নওরিন এই নামটা শুনে আরিয়ানের এমন রাগ করলো কেন? নাফিজ একটু অপ্রস্তুত হয়ে বললেন, ও কি জন্য হঠাৎ রেগে গেল? নওরিন তো ওর ফুফাতো বোন, ছোটবেলায় ওর খুব কাছাকাছি ছিল। ইলা চুপ করে রইল। তার মনে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নওরিন কে? আরিয়ানের অতীতে কি ছিল? তাহলে কি এটা সেই মেয়ে যার কথা বিয়ের দিন আরিয়ান বলেছিল? নোহা ফিসফিস করে নেহাকে বলল, ভাইয়ার মুখ দেখে মনে হচ্ছে নওরিন নামটা শুনলেই এখন ভাইয়ার রাগ হয়। ছোটবেলায় তো দেখতাম ভাইয়া আর নওরিন আপা একসাথে অনেক মজা করতো। ইলা কান খাড়া করে শুনছিল। তার বুকের ভেতর একটা অজানা চাপা কষ্ট জমে উঠছে। অন্যদিকে বাগানে আরিয়ান দাঁড়িয়ে আছে, হাত মুঠো করে দাঁত চেপে, চোখে পুরনো স্মৃতির ঝড়। নওরিন সেই মেয়ে যাকে সে একসময় পুরোটা দিয়ে ভালোবেসেছিল, যার জন্য সে নিজেকে হারিয়ে ফেলেছিল, যে তার সবকিছু ছিল তার মায়াবতী। কিন্তু এই নওরিন তাকে ছেড়ে চলে গিয়েছিল অন্য কারোর জন্য। আরিয়ানের মুঠো আরো শক্ত হলো। সে এই কষ্টে আজও জ্বলছে। আর এখন ইলার সামনে সেই নামটা আবার ফিরে এলো। ইলা ধীরে ধীরে বাগানের দিকে এগিয়ে গেল। আরিয়ানকে দেখে থমকে দাঁড়ালো। আরিয়ান পেছন ফিরে তাকালো না। আপনি আপনি ঠিক আছেন? আরিয়ান চুপ করে রইল। তারপর ধীরে বলল, যান ভেতরে। ইলার কিছু না বলে দাঁড়িয়ে রইল। তার চোখে প্রশ্ন, কষ্ট আর একটা অদ্ভুত টান। দুপুরে পরে আরিয়ান একা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, হাতে ফোন, চোখে চাপা রাগ আর পুরনো কষ্টের ছায়া। নওরিনের নামটা শুনেই তার মনের ভেতর ঝড় উঠেছে। সে ফোন বের করে আদিবের নাম্বার ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পর আদিব ফোন ধরলো। হ্যালো ভাই, কেমন আছো? গ্রামের হাওয়া খেয়ে রোমান্টিক হয়ে গেলে নাকি? আদিব শোন, নওরিন ফোন করেছে।
ওপাশে এক মুহূর্তে নীরবতা, তারপর আদিবের গলায় অবাক ভাব। নওরিন কি বললো? দাওয়াত করেছে পরশু ওদের বাড়িতে আমাকে আর ইলাকে। উফ ভাই, তা তুমি কি বললা? কিছু বলিনি, আম্মুকে ফোন করে বলেছে এইসব। আমি তো যাব না। আদিব হালকা হেসে বলল, ভাই এত বছর পুরো ফোন করলো কেন? ও তো তোমাকে মানে সেই ঘটনার পর তো আর কোনো যোগাযোগ করেনি। জানি না, হয়তো শুনেছে আমার বিয়ে হয়েছে, তাই কৌতূহল আমার বউকে দেখার, অথবা দেখাতে চায় ওর জীবন কত সুন্দর। তবে আমার কোনো আগ্রহ নেই। ভাই তুমি এখনো রাগ করিও না ওর উপর, সেই ঘটনা তো অনেক বছর আগের। ও তো তোমাকে ছেড়ে অন্য ছেলের সাথে। আদিব, সেই কথা আর বলিস না। ও আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি ওকে আমার সব দিয়েছিলাম, ভালোবাসা, সময়, বিশ্বাস, আর ও সব ছুঁড়ে ফেলে চলে গেল। আমি ওর মুখ দেখতে চাই না। ঠিক আছে ভাই, কিন্তু এইসব কি ইলা জানে? না, আর জানতে হবে না, সেই অধ্যায় অনেক আগেই শেষ। আর এখন আমার জীবনে শুধু ইলা। তাহলে ঠিক আছে, যাবে না বলে দাও, কিন্তু সাবধান। নওরিন তো অনেক জেদি, ও যদি নিজে ফোন করে। ব্লক করে দেব। ওয়াও, মেজর সাহেব রাগে ফুঁসছেন। ঠিক আছে, পরীকে এসব বলবো না, কিন্তু ভাই ইলার সামনে সামলে নিও নিজেকে, ও যদি বুঝে ফেলে। বুঝতে দেব না। থ্যাঙ্কস আদিব, তোর সাথে কথা বলবো পরে। ফোন কেটে দিল আরিয়ান। ফোনটা পকেটে রেখে গভীর নিঃশ্বাস ফেলল। পুরনো কষ্টটা আবার মাথা চড়া দিয়ে উঠেছে। অন্যদিকে ইলা রান্নাঘরে নাফিসার সাথে গল্প করছে। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে আননোন নাম্বার। ইলা ধরল না। কয়েক সেকেন্ড পর আবার বাজলো একই নাম্বার। ইলা অবাক হয়ে ধরল। হ্যালো? ওপাশ থেকে কোনো সাড়া নেই, শুধু হালকা শ্বাসের শব্দ। ইলা ভুরুকুচকে পড়ল। হ্যালো, কে? আবার নীরবতা, তারপর লাইন কেটে গেল। ইলা ফোনটা দেখে অবাক। মিনিট খানেক পর আবার একই নাম্বার থেকে কল। এবার ইলা ধরতে ওপাশ থেকে একটা মেয়েলি গলা, খুব মিষ্টি, কিন্তু কেমন যেন অচেনা অচেনা। হ্যালো ইলা, জি, কে বলছেন? আমি নওরিন, আরিয়ানের ফুফাতো বোন। তোমাদেরকে দাওয়াত করতে ফোন করেছি, পরশু আমাদের বাড়িতে আসবে তো? ইলার বুকটা ধক করে উঠল। নওরিন যার নাম শুনে আরিয়ান এত রেগে গেল, ইলা গলা ঠিক করে বলল, জি থ্যাংক ইউ, কিন্তু আরিয়ানকে আমি ম্যানেজ করবো, তুমি চাপ নিও না। অনেকদিন পর ওকে দেখবো, আর তোমাকেও। ইলা কিছু বলার আগেই লাইন কেটে গেল। ইলা ফোনটা হাতে ধরে চুপ করে দাঁড়িয়ে রইল। নওরিনের গলায় একটা কেমন আত্মবিশ্বাস, কেমন একটা দাবি। ইলার মনে হাজার প্রশ্ন ঘুরতে লাগলো। অন্যদিকে আরিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে, তার ফোনে একটা মেসেজ আসলো অজানা নাম্বার থেকে। তোকে দেখতে চাই, ইতি নওরিন। আরিয়ানের চোখ লাল হয়ে উঠল। সে ফোনটা মুঠোয় চেপে ধরল। বিকেলের রোদটা তখন হালকা হয়ে এসেছে। বাগানের ফুলগুলোতে সোনালি আলো পড়ে ঝলমল করছে। আরিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, হাতে ফোনটা এখনো মুঠোয় চাপা। নওরিনের মেসেজটা দেখে তার বুকের ভেতরটা জ্বলে উঠেছে। সে পুরনো ক্ষতটা আবার খুলে গেছে। সে ফোনটা পকেটে রেখে গভীর নিঃশ্বাস ফেলল, কিন্তু মন শান্ত হচ্ছে না। অন্যদিকে ইলা রান্নাঘরে নাফিসার সাথে চা বানাচ্ছে, কিন্তু তার মন পুরোপুরি এখানে নেই। নওরিনের ফোনটা তার মাথায় ঘুরছে, সেই মিষ্টি গলা, সেই আত্মবিশ্বাসী কথা। আরিয়ানকে আমি ম্যানেজ করব। ইলার বুকের ভেতর একটা অজানা অস্বস্তি জমে উঠছে। হঠাৎ তার ফোনটা আবার বাজলো, সেই নাম্বার। ইলা একটু ইতস্তত করে ধরলো। হ্যালো? ওপাশ থেকে সেই মেয়েলি গলা, এবার একটু নরম। ইলা, আমি আবার ফোন করলাম, তুমি কি আরিয়ানকে বলেছো? জি না, এখনো বলিনি, আরিয়ান একটু ব্যস্ত। নরিন হালকা হেসে বলল, ওর স্বভাব তো জানি, রাগ করে থাকবে। আমি তোমার সাথে কথা বলতে চাই, আরিয়ানের বউকে দেখতে চাই। অনেকদিন পর ওর জীবনে কেউ এসেছে, খুব জানতে ইচ্ছে করছে কিভাবে জাদু করলে আরিয়ানকে। ইলার গলা শুকিয়ে গেল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু নরিন আবার বলল, প্লিজ ইলা, আসবে তো? আমি অপেক্ষা করব। লাইন কেটে গেল। ইলা ফোনটা হাতে ধরে চুপ করে দাঁড়িয়ে রইল। নরিনের কথায় কেমন একটা দাবি, কেমন একটা পুরনো অধিকারের ছোঁয়া। অন্যদিকে আরিয়ান ব্যালকনি থেকে নেমে বাগানে গেল। তার মনে ঝড় থামছে না। সে আদিবকে আবার ফোন করলো। আদিব ফোন ধরতেই, হ্যালো ভাই, আবার কি হলো? নওরিনের সাথে কথা বলেছো? হ্যাঁ, ও মেসেজ করেছে, বলে তোকে দেখতে চাই। কি ভাই, ও কি চায় এখন এত বছর পর? জানি না, হয়তো কৌতূহল, হয়তো দেখাতে চায় ওর জীবন কত ভালো চলছে, আর না হয় দেখতে চায় ইলাকে আমি কেন বিয়ে করেছি। কিন্তু আমি যাব না, ওর মুখও দেখার ইচ্ছে নেই। ভাই তুমি ঠিক বলছো, কিন্তু ইলা যদি জানতে চায় নওরিনের বিষয়? জানতে দেব না সেই অধ্যায়। ও আমার অতীত ছিল, কিন্তু ও আমাকে ভেঙে দিয়েছে। এখন আমার জীবনে শুধু ইলা আছে, ওকে নিয়ে কোনো ঝুঁকি নেব না। ঠিক আছে ভাই, কিন্তু সাবধান, নওরিন যে জেদি, ও যদি নিজে আসে কোনো গন্ডগোল করার জন্য। আসলে কি করবে? আমি ওকে দেখতে চাই না। ভাই তুমি রাগে অন্ধ হয়ে যেও না, ইলার সামনে সামলে নিও নিজেকে। ও যদি বুঝে ফেলে যে তোমার অতীত নওরিন ছিল,
তাহলে ভেঙে পড়বে। বুঝতে দেব না। ফোন কেটে দিল আরিয়ান। বাগানের এক কোণে দাঁড়িয়ে রইল। তার মনে পুরনো স্মৃতি ঘুরপাক খাচ্ছে। নওরিনের হাসি, তার প্রতিশ্রুতি আর তার বিশ্বাসঘাতকতা। অন্যদিকে ইলার ফোন আবার বাজলো। সেই অজানা নাম্বার। আবার ইলা ধরলো না, কিন্তু মেসেজ আসলো। আমি অপেক্ষা করব, তোমরা না এলে আমি নিচে আসবো, নওরিন। এলার হাত কেঁপে উঠল। সে ফোনটা টেবিলে রেখে চুপ করে বসে রইল। তার মনে একটা অজানা ভয় জন্ম নিচ্ছে। নওরিনকে, আরিয়ানের অতীতে কি ছিল যে তার নাম শুনে আরিয়ান এমন রেগে যায়? সন্ধ্যা নামছে, বাড়িতে লাইট জ্বলে উঠেছে। এলা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আরিয়ান ধীরে এসে তার পাশে দাঁড়ালো। কি ভাবছেন? কিছু না। আরিয়ান ইলার চোখের দিকে তাকালো। সে বুঝলো ইলা কিছু লুকাচ্ছে, কিন্তু কিছু বলল না, শুধু ধীরে বলল, যাই হোক, কাল কোথাও ঘুরতে যাবেন? চলুন। কিন্তু দুজনের মনেই একটা ছায়া পড়ে আছে, নওরিনের ছায়া। এলা আর আরিয়ান দুজন চুপ। নাফিজা মেহরাবের মনে করেছে হয়তো বাবা মার কথা মনে পড়েছে, তাই মন খারাপ। ডিনার শেষে সবাই নিজের রুমে চলে গেল। রাত গভীর হয়ে এসেছে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। দোতলার ঘরে লাইট নিভে গেছে। শুধু ব্যালকনি দিয়ে চাঁদের আলো হালকা করে ঢুকছে। এলা বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ, কিন্তু ঘুম আসছে না। আরিয়ান পাশে শুয়ে গভীর ঘুম। তার শ্বাসের ছন্দ শুনতে শুনতে ইলার মনটা কেমন যেন শান্ত হয়ে আসে। কিন্তু আজকে নওরিনের কথা, আরিয়ানের রাগ, সব মিলিয়ে তার মন অস্থির। হঠাৎ ইলার ফোনটা বেজে উঠল। বিছানার পাশের টেবিলে রাখা ফোনের স্ক্রিন জ্বলে উঠল। আননোন নাম্বার। ইলা চোখ কুচকে ফোনটা হাতে নিল। রাত 1টা বাজে। কে ফোন করবে এত রাতে? সে কলটা কেটে দিল। কয়েক সেকেন্ড পর আবার বাজলো, একই নাম্বার। ইলা আবারও ধরলো না, ফোনটা সাইলেন্ট করে রাখলো। কিন্তু মিনিট 2 পর আবার বাজলো 3 বার। ইলার বুকটা ধক করে উঠলো। সে উঠে বসে ফোনটা ধরলো। হ্যালো। ওপাশ থেকে একটা পুরুষের গলা, গভীর পরিচিত কিন্তু অনেক দিনের পুরনো। গলাটা শুনে ইলার শরীর জমে গেল। ইলা, আমি শাওন, তোমার ভয়েস কিং। ইলার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। সে স্তব্ধ হয়ে গেল। চোখ বড় বড়, শ্বাস আটকে এলো। এই নামটা যে তার জীবনের একটা বড় অংশ ছিল, যার জন্য সে বিয়ে ভেঙেছিল, মায়ের মার খেয়েছিল, রাত জেগে কেঁদেছে, যাকে না দেখেও ভালোবেসেছিল পাগলের মতো। ইলা কাপা গলায় বলল, আপনি কি করে আমার নাম্বার পেলেন? শাওন ধীরে হেসে বলল, অনেক খোঁজার পর তোমাকে অনেক দিন ধরে খুঁজছি। ইলা চোখে পানি চলে এলো। সে ফিসফিস করে বলল, আপনি আমাকে ফোন করেছেন কেন? আমি তো এখন আপনাকে আর বিরক্ত করি না। বোঝো না কেন ফোন করেছি? আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আমার জীবন এখন অন্যরকম। আমি এখন বিবাহিত। জানি, শুনেছি তোমার বিয়ে হয়েছে, কিন্তু আমি তোমাকে বলতে পারি না ইলা। তুমি আমার জীবনের সবচেয়ে বড় সত্য। আমি এটা তুমি ছেড়ে যাওয়ার পরে বুঝতে পারি। আমি তোমার ভয়েস কিং, আর তুমি আমার শুধু আমার। আমি জানি তুমি আমাকে ফিরাবে না। ইলার বুকটা কেঁপে উঠল। পুরনো স্মৃতিগুলো একসাথে সে ধাক্কা মারলো, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, প্লিজ আর ফোন করবেন না। আমি এখন সুখে আছি। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। শাওন চুপ করে রইল কয়েক সেকেন্ড, তারপর ধীরে বলল, আমি এটা বিশ্বাস করি না। আমি জানি তুমি এই বিয়ে নিজের অনিচ্ছাই করেছো। ইলা ফোন কেটে দিল। ফোনটা হাতে ধরে চুপ করে বসে রইল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। পুরনো ভালোবাসা, পুরনো কষ্ট সব একসাথে ফিরে এলো। কিন্তু তার পাশে শুয়ে থাকা আরিয়ানের শ্বাসের শব্দ শুনে সে নিজেকে সামলে নিল। ইলা ফোনটা সাইলেন্ট করে রেখে আস্তে করে আরিয়ানের পাশে শুয়ে পড়ল। আরিয়ান ঘুমের ঘরে হাতটা ইলার কোমরে রাখলো। ইলা চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, আমি আর কাউকে হারাতে চাই না। বাইরে চাঁদের আলোয় বাগান নিস্তব্ধ, কিন্তু ইলার মনে নতুন ঝড় উঠেছে। শাওন ফিরে এসেছে, আর নওরিনের ছায়া এখনো রয়ে গেছে। পরের দিন সকাল, সূর্যের আলো বাগানে ছড়িয়ে পড়েছে। ডাইনিং টেবিলে সবাই জড়ো হয়েছে। গরম পরোটা, ডিম ভাজি, আলুর দম, হালুয়া, চা। নোহা নেহা ইলাকে ঘিরে বসে গল্প করছে। আরিয়ান চুপচাপ খাচ্ছে। কালকে নওরিনের কথা এখনো তার মনে ঝড় তুলেছে, সেটা থামেনি। মেহরাব খান চা খেতে খেতে হাসি মুখে কথা বলছেন। হঠাৎ ইলার ফোন বাজলো স্ক্রিনে। সে আননোন নম্বর। ইলা চমকে উঠল। সে ফোনটা সাইলেন্ট করে রাখলো, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার বাজলো একই নম্বর। ইলা ফোনটা অফ করে রেখে দিল। বোমা ফোন বাজছে, ধরো। না আম্মু, ভুল নাম্বার হবে, চিনি না আমি। কিন্তু তৃতীয়বার ফোন বাজতে মেহরাব খান ভুরু কুচকে বললেন, বৌমা, ফোন কেন ধরছো না? কে ফোন করেছে? হয়তো জরুরি কিছু হতে পারে। ইলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে আর কিছু না বলে ফোনটা তুলে নিয়ে উঠে দাঁড়ালো। আমি একটু আসছি বলে সে বাগানের দিকে চলে গেল। ফোনটা কানে দিয়ে ধরল। হ্যালো। ওপাশ থেকে শাওনের গলা শান্ত কিন্তু জোরালো। আমার সাথে দেখা করবে? ইলার পা থেমে গেল। সে চারপাশে তাকিয়ে নিশ্চিত হলো কেউ শুনছে না। না, আমি দেখা করব না, প্লিজ আর ফোন করবেন না। শাওন হালকা হেসে বলল, এত সহজে ছাড়বো না ইলা। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি,
শুধু একবার দেখা করো, আমি ক্ষমা চাইবো। তোমার চোখে চোখ রেখে বলবো আমি ভুল করেছি। না, আমার এখন আর কোনো কষ্ট নেই, আর আপনাকে সরি বলতে হবে না। এখন আমি সুখে আছি, প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। শাওনের গলা একটু কঠিন হয়ে গেল। যদি না করো তাহলে আমি নিজে তোমার শ্বশুর বাড়িতে চলে আসবো। তোমার স্বামীকে বলবো আমি তোমার ভয়েস কিং, তোমার অতীত সব খুলে বলবো। ইলার শরীর কেঁপে উঠল। এমনি লিয়ানকে নিয়ে অনেক ঝামেলা হয়েছে, এখন যদি আবার শাওন ঝামেলা করে ইলার শ্বশুরবাড়ির লোক ইলাকে খারাপ ভাববে। ইলা ভয়ে কাপা গলায় বলল, আপনি এটা করবেন না প্লিজ। তাহলে দেখা করো শুধু একবার, কাল বিকেলে আমি তোমাকে লোকেশন পাঠাবো। শুধু ক্ষমা চাইবো, তারপর আর কখনো বিরক্ত করব না, প্রমিস। ইলা চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। তার মনে হাজার ভয়, যদি শাওন সত্যি আসে, যদি আরিয়ান জানে, তার বাড়ির লোকজন জানে, তাহলে অনেক খারাপ ভাববে, সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, কাল আমি দেখা করব, কিন্তু শুধু একবার, আর তারপর আর কখনো না। থ্যাংক ইউ, কাল দেখা হবে। লাইন কেটে গেল। ইলা ফোনটা হাতে ধরে বাগানের এক কোণে দাঁড়িয়ে রইল। চোখে পানি, সে কি করবে? শাওনের সাথে দেখা করবে? না করলে সব জেনে ফেলবে আরিয়ান। কিন্তু দূর থেকে আরিয়ান ব্যালকনি থেকে ইলাকে দেখছে। তার মনে অজানা একটা অস্বস্তি। ইলা কার সাথে কথা বলছিল? ইলা কান্না করছে, তার হাত কাঁপছে। ফোনটা হাতে নিয়ে দ্রুত পরীর নাম্বার ডায়াল করলো। গ্রুপ কল করে হালিমাকেও যোগ করলো। কয়েকটা রিংয়ের পর দুজনেই ধরলো। হ্যালো ইলা, কিরে এত সকালে? গ্রামের হাওয়া খেয়ে মিস করছিস নাকি? হ্যাঁ রে, কি হলো? গলা শুনে মনে হচ্ছে কিছু হয়েছে। ইলা গলা কাঁপিয়ে বলল, পরি, হালিমা, আমি আমি কি করব জানি না। শাওন ফোন করেছে। ওপাশে দুজনেই চুপ করে গেল। তারপর পরিচিৎকার করে উঠল, কি সেই শাওন? তোর ভয়েস কিং? কি বললো ও? কিভাবে নাম্বার পেলো? এলা চোখ বন্ধ করে সব খুলে বলল। রাতের ফোন, শাওনের কথা, দেখা করার জেদ আর ব্ল্যাকমেল। ও বলল দেখা না করলে ও নিজে এখানে চলে আসবে, আমার শ্বশুর বাড়িতে। আরিয়ানকে সব বলে দেবে। আমি ভয় পেয়ে গেছি, কি করব? পরি আর হালিমা দুজনেই চুপ। তারপর পরি ধীরে বলল, ইলা, তুই কি আরিয়ানের সাথে খুশি? এলা চুপ করে রইল, কোনো উত্তর দিল না। ইলা, বল না রে, তুই কি শাওনের সাথে দেখা করতে চাস? এলা আরো চুপ করে, তার চোখে পানি জমে উঠল। তারপর ফিস ফিস করে বলল, না, আমি চাই না। কিন্তু জানিস, কাল নাস্তার টেবিলে নওরিনের নাম শুনে আরিয়ান এক রেগে গেল। ওর চোখে যে রাগ দেখলাম, তাতে আমি শিওর নওরিন আরিয়ানের অতীতে ছিল, ও যাকে ভালোবেসেছিল, আর এখনো ফিরে আসতে চায় হয়তো। এখন আমি কি করব? কি বলছিস এসব? নওরিনকে? এলা আবার সব খুলে বলল। কাল সকালে নাফিজার কথা, আরিয়ানের রাগ, উঠে চলে যাওয়া। আরিয়ানের চোখে যে কষ্ট দেখলাম, মনে হলো ওর জীবনে কেউ ছিল যে ওকে অনেক আঘাত দিয়েছে, আর এখন সেই মানুষটা ফিরে আসতে চায়। আমি আমি কি করব? তুই কি আরিয়ান ভাইকে ভালোবেসে ফেলেছিস? হালিমা ধীরে বলল, ইলা শোন, তুই এখন কি চাস? শাওনের সাথে দেখা করবি নাকি আরিয়ান ভাইকে সব বলে দিবি? হ্যাঁ রে, তুই কি এখনো শাওনকে এলা চোখের পানি মুছে বলল, না, আমি শাওনকে আর ভালোবাসি না। ও আমার অতীত, কিন্তু আরিয়ান ও আমার বর্তমান। ওকে হারাতে চাই না, কিন্তু যদি নওরিন ফিরে আসে, যদি আরিয়ানের মনে এখনো। ইলা, তুই আরিয়ান ভাইকে বিশ্বাস কর। ভাইয়া তোকে ভালোবাসে। তুই দেখেছিস কিভাবে ও তোর জন্য লড়েছে? হ্যাঁ রে, আর শাওনের ব্ল্যাকমেইল? তুই যাস না। ও যদি আসে তাহলে আরিয়ান ভাইকে সব বলে দে, ও ম্যানেজ করবে। কিন্তু যদি আরিয়ান জেনে রাগ করে, যদি ভাবে আমি একটা খারাপ মেয়ে, প্রথমে লিওন, এখন শাওন। না রে, আরিয়ান ভাইয়া তোকে বোঝে। তুই শাওনকে ব্লক করে দে, আর নওরিনের কথা তুই আরিয়ান ভাইয়াকে জিজ্ঞেস কর, সব খোলাখুলি হয়ে যাক। এলা চুপ করে রইল। তার মনের ভেতর দুটো ঝড়, একটা পুরনো, একটা নতুন। ঠিক আছে, আমি চেষ্টা করব। থ্যাঙ্কস তোদের। আমরা আছি রে, কিছু হলে ফোন করিস। ফোন কেটে গেল। ইলা বাগানের পাশে দাঁড়িয়ে রইল। তার চোখের পানি, কিন্তু মনে একটা জেদ, সে আরিয়ানকে হারাবে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। বাগানে হালকা রোদ পড়েছিল, ফুলগুলোকে আর উজ্জ্বল করে তুলেছে। আরিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, চোখে দূরের ধানের ক্ষেত। ইলা ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো, হাতে দুটো চায়ের কাপ। একটা আরিয়ানের দিকে এগিয়ে দিয়ে হালকা হেসে বলল, চা খান। আরিয়ান কাপটা নিয়ে মাথা নেড়ে ধন্যবাদ বলল। দুজনে চুপ করে চা খেতে লাগলো। বাতাসে হালকা শীতের ছোঁয়া। ইলার মনের ভিতর কথাগুলো ঘুরপাক খাচ্ছে। অবশেষে সে সাহস করে বলল, একটা কথা জিজ্ঞেস করব? আরিয়ান চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বলুন। ইলা একটু ইতস্তত করে বলল। নওরিনকে? আরিয়ানের হাতটা এক মুহূর্তের জন্য থেমে গেল। তার চোখে হঠাৎ একটা ছায়া পড়ল। সে চায়ের কাপটা নামিয়ে রেখে চুপ করে রইল, কোনো উত্তর দিল না। ইলা আবার বলল, কাল নাম শুনে আপনি এত রেগে গেলেন কেন?
আরিয়ান এবার মুখ ফিরিয়ে বাগানের দিকে তাকালো। তার চল শক্ত হয়ে গেছে। সে ধুরে বলল, ওসব পুরনো কথা জিজ্ঞেস করবেন না। এলের বুকটা ধুক করে উঠল। সে আরো একটু কাছে গিয়ে বলল, কিন্তু আমি জানতে চাই ও কে, আপনার ছোটবেলার বন্ধু না আরো কিছু? আরিয়ান চুপ। তার চোখে কষ্টের ছায়া, কিন্তু মুখ শক্ত। সে কিছু না বলে শুধু বলল, ইলা প্লিজ, এটা নিয়ে কথা বলতে চাই না। ইলার চোখে পানি চলে এলো। সে ফিসফিস করে বলল, আপনি এখনো ওকে ভালোবাসেন তাই না? আরিয়ান চমকে ইলার দিকে তাকালো। তার চোখে আগুন জ্বলছে। আরিয়ান একটা চর বসিয়ে দিয়ে ইলার গালে। কি বলছেন এসব? মাথায় সারাক্ষণ এইসব ঘুরে, তাই না? কে বলেছে আপনাকে এইসব ফালতু কথা? ইলা গালে হাত দিয়ে চোখ নামিয়ে বলল, আমি আমার উত্তর পেয়ে গেছি। ওর নাম শুনেই আপনার এমন রাগ, চুপ করে থাকা। আপনি এখনো ওকে ভালোবাসেন। আর আমার সাথে যা করেছেন এতদিন, সব করুণা, আমার বাবার কথা রাখতে টাইম পাস। আমি শুধু আপনার দায়িত্ব ছিলাম, তাই তো? আরিয়ানের চোখ বড় হয়ে গেল। সে তৎক্ষণাৎ ইলার দু গালে হাত দিয়ে ইলার চোখে চোখ রেখে বলল, ইলা কি বলছেন এসব? না, একদম না, আপনি ভুল বুঝছেন। কিন্তু ইলা চোখের পানি মুছে আরিয়ানের হাত ছাড়িয়ে দিল। তার গলা কাঁপছে। তাহলে বলুন না, কে ও? কেন ওর নাম শুনে এত রাগ? কেন কথা বলতে চান না? কেন তার বাসায় যেতে চান না? আরিয়ান চুপ করে রইল। তার মুখে কষ্ট। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু শব্দ বের হলো না। শেষে ধীরে বলল, ইলা প্লিজ বিশ্বাস করুন, আমার জীবনে এখন শুধু। বলুন, কি বিশ্বাস করব? বলুন, চুপ করে থাকবেন না, আমি শুনতে চাই। নাকি আপনি এখনো ওকে? আরিয়ান ইলার চোখে চোখ রেখে বলল,